ক্লাস নিব। হ্যাঁ। ক্লাস নিব ক্লাস। কি কি করবো বাবা? ক্লাস নিব ক্লাস নিব। কয়টায় ক্লাস? নয়টায়। আমাদের একটা পাস। তো 9:05 বাজবই তো। আমি কি এক কাজ করি, কত কাজ থাকে আমার। ওকে। ওকে। তোমাদের কি ক্লাস শুরু হয়েছে, ডিটিসিয়ানরা? না ভাই, আমাদের হচ্ছে ইয়াতে ক্লাস শুরু হবে বুধবারে, আগামী বুধবার থেকে। ফেরদৌসী ম্যাম প্রাইভেট শুরু করছে? তোমরা কেউ আছো যে ফেরদৌসী ম্যামের কাছে পড়ো? ভয় পেয়ে লাভ নাই, ঠিক আছে? তোমরা পড়তেই পারো। ফেরদৌসী ম্যামের কেউ স্টুডেন্ট আছো? না ভাই। ম্যাডাম কিন্তু চমৎকার পড়ায়, বুঝছো? বাট সেটা প্রাইভেট ব্যাচে, এমনি ব্যাচে তেমন ক্লাস পাবা না। তোমাদের জিটিসি তে যারা যারা আসো, কার কার ক্লাস ভালো লাগে একটু বলো তো, তোমাদের ফেভারিট লেকচারার কে, শুনি। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। আহ, তোমাদের ফেভারিট লেকচারার কে শুনি, জিটিসি তে যারা আসো। শুনতেছো আমার কথা? মনোজ পল। ক্লাসটা তোমরা একটু জুম লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, যাতে করে সবাই জয়েন করতে পারে, ঠিক আছে? আজকে আমরা ফাইডরা পড়বো, ঠিক আছে? ফাইডরা। তো ফাইডরা পড়লে অনেক কিছু শিখতে হবে, কারণ এটা নতুন টার্মের একটা রাইটিং। তো আমাদের অনেক ডিসকাশন করতে হবে, তো আমরা গল্প করার একদমই টাইম পাবো না, তাই ক্লাসের আগে গল্প করে নিতে হবে, বুঝছো? লাস্ট ক্লাসে কে কে ছিলা?
ম্যাকবেথে কে কে ছিল? সবাই নিউ? ওকে। মিনহাজ, নিবেদিতা, সুজয় সরকার, উসাইন মার্মা। আজকের ক্লাসে নিউ কারা, তারা একবার একটু নেম এন্ড কলেজ বলবা। আজকের ক্লাসে যারা নিউ তারা কাইন্ডলি একটু তোমাদের নেম অ্যান্ড কলেজের নাম বলবা, প্লিজ ফার্স্ট। মিনহাজকে দেখতে পাচ্ছি, মিনহাজ গত ক্লাসে ছিল। মনোজ, জিতিসি, জান্নাতুল ফেরদৌস, বেগম বদরুন্নেসা। আহ, আহ, ওসাইনিউ মার্মা, তোমার নেমের স্পেলিংটা আমি মনে হয় হয়তো ঠিকভাবে করিনি, তুমি একটু কাইন্ডলি তোমার নেমটা একটু বলবা। জান্নাতুল ফেরদৌস, জিটিসি। জিটিসি কি, জিটিসি কে নামটা একটু বলো। বিথি, বিথিকে চিনি। নিবেদিতা প্রসাদ, ওকেও চিনি, জিটিসির। মিনহাসকে চিনি, জিটিসির। আব্দুল কাইয়ুম লাস্ট ক্লাসে ছিল, জিটিসির। শিলা, শিলা মনে হয় ইএমসির মেয়েটা না? মারিয়া, আমার খুব ডিয়ারেস্ট ওয়ান। সুজয় সরকার, সুজয় সরকার কোন কোন কলেজে? ও, হসপিটাল আছো আপু? ওকে। তুমি আজকে ক্লাসটা এখন করো পারলে, আর যদি বেশি প্রবলেম হয় লাইভ ক্লাসটা রেকর্ড ক্লাসটা করে নিও, ঠিক আছে? আচ্ছা। 12 বাজে, আমরা ঠিক 15তে শুরু করব। আর 3টা মিনিট ওয়েট করি, বিকজ অনেকে দেখা যায় পরে মিডলে এসে সাফার করে। আজকেই লাস্ট ওয়েট, এরপর ক্লাসে যারা আছো তারা মনে দিয়ে শুনে রাখো, যে ক্লাস পিরিয়ডে আমরা ওয়েটিং এর অপশনটা রাখবো না, ঠিক আছে? কারণ কি, ওয়েটিং এর অপশনটা রাখলে দেখা যায় যে তোমরা আজকে যারা আছো তোমাদের জন্য এটা প্রবলেম ফেস হচ্ছে, যে ক্লাসে ঢুকে বসে আছো বাট ক্লাস করতে পারতেছো না। দ্যাটস ওয়াই আমি অলরেডি এটা গ্রুপে অ্যানাউন্স করে দিব যে ক্লাস টাইমের পরে আর টাইম ওয়েট করা হবে না, ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা নাই, একটু মনে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও, বিকজ ক্লাসের যেই পড়ানোটা হয় লেকচারটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হয়, ঠিক আছে? সো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখো। ওকে। আচ্ছা, তাহলে আমি এখন চলে যাব হলো আমাদের আজকে লেকচার ফাইডরাতে। টাইম অলমোস্ট ক্লোজ। পুষ্পা আক্তার, কোন কলেজে আপু তুমি? আসসালামু আলাইকুম, গপচি তুমির কলেজ। তিতুমির কলেজ। Let's talk about today's class. যাই হোক, আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ সবাই?
আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, আমার সাউন্ড শোনা যাচ্ছে? যদি এভরিথিং ওকে হয় আমি শুরু করব। তাহলে আই থিঙ্ক এভরিথিং ওকে। তাহলে আমরা ফাইড্রা আজকে শুরু করছি। ফাইড্রা ইজ এ রিভেঞ্জ ট্রাজেডি। তাহলে তোমাদের এখানে কোন একটা রাইটিং এর পড়ার আগে, আর তোমরা এখন যথেষ্ট এনাফ ম্যাচিউর, আমি জানি তোমরা এটা জানো, কোন একটা রাইটিং পড়ার আগে ওই রাইটিং সম্পর্কে রিসার্চ করাটা সব থেকে আইডিয়াল ওয়ার্ক। ঠিক আছে? তার মানে আমরা কোন একটা রাইটিং পড়লে ওই রাইটিং সম্পর্কে আগে কি করব? রিসার্চ করব। তাহলে অ্যানোনিউস সেনেকা পড়া দরকার নেই। এটা রাইটার হচ্ছে ইটালিয়ান সেনেকা, তাকে ইটালিয়ান সেনেকা নামেই সবাই চিনে, যে কিনা অনেক প্রাচীন একটা রাইটার। এবং তোমরা বলতে পারো এই রিভেঞ্জ ট্রাজেডি নামে নতুন এক ধরনের ট্রাজেডি ওই সময় মার্কেটে আসছে, সেইটার জনক হচ্ছে এই ফাইডরা। তার মানে ফাইডরা একটা নিউ টাইপ অফ, সরি, সেনেকা একটা নিউ টাইপ অফ রাইটিং নিয়ে আসছে, সেটার নাম কি বলতো সবাই? রিভেঞ্জ ট্রাজেডি। তার মানে যখানে স্নেকা দেখবা, ঠিক আছে, সেখানেই কি রিভেঞ্জ ট্রাজেডি। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবা তোমাদের মধ্যে যে তোমরা তোমাদের রাইটিং গুলো সম্পর্কে বা তোমাদের যে কোনো রাইটিং গুলো আছে এগুলো অ্যাটলিস্ট নাম জানো? আজকে সবাই একটা বাসায় একটা টাস্ক দিব, সবাই সিলেবাসে কোন কোন রাইটিং তোমার আছে সেটা সেটা জেনে নিবা। ইভেন এটা যেন মেমোরাইজ করে যখন জিজ্ঞাসা করবো বলতে পারো, সেটা বলতে হবে। ঠিক আছে? কে কে কাজ করবা বলো? এই কাজটা কে কে করবা? আমি কিন্তু জিজ্ঞাসা করবো নেক্সট ক্লাসে। আজকে সবার মনে রাখবা, বাসায় একটা কাজ হয়েছে, সিলেবাসে সিলেবাস দেখবা। ঠিক আছে? সিলেবাসে যেই যেই রাইটিং আছে সেই সেই রাইটিং গুলো পারলে আমাকে একবার লিখে দেখাবা। লাইক ধরো, রাইটিং পুরাটা না, ধরো মনে করো তোমার ডক্টর ফস্টাস, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ম্যাকবেথ, ডক্টর ফস্টাস, ম্যাকবেথ, দ্য ডাচেস অফ মালফি, ঠিক আছে, আরেকটা কি যেন আছে, ওই যে ইয়ার ইয়া কি, ভলপনি ভল ভলপনি 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 বেন জনসনের, তাই তো? তো এইটার রাইটার সহকারে নাম লিখবা প্লাস রাইটার। তাহলে তোমাদের নাম হলো ডক্টর ফস্টাস, ক্রিস্টোফার মার্লো, ঠিক আছে, ভলপনি, বেন জনসন, দ্য ডাচেস অফ মালফি, কি জন ওয়েবস্টার, আর একটা কি জানো, আহ আরেকটা ম্যাকবেথ, শেক্সপিয়ার। তো এইভাবে তোমরা কি করলা? প্রত্যেকটা সিলেবাসের সম্পর্কে আগে জ্ঞান অর্জন করলা। এবং তুমি যদি সিলেবাসের রাইটিং সম্পর্কেই না জানো, তাহলে কিন্তু তোমার ওই পড়াশোনা কিভাবে করতে হবে এটা তুমি বুঝবা না। রাইটার উইথ টপিকের নাম, হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। তাহলে রাইটার এবং টপিকের নামটা আমাকে জেনে দিবা। ঠিক সিমিলার ওয়েতে পোয়েট্রিতে, তোমাদের পোয়েট্রিতে ইয়া আছে, দ্য ফেরি টেল, ঠিক আছে, ফেরি কুইন, সরি, দ্য ফেরি কুইন, এটা হচ্ছে কার বলতো? একজন প্রাচীন রাইটারের লেখা, যে কিনা যার নাম এডমন্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সার। যেটা তোমরা যার সম্পর্কে তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিল, মনে আছে? ফার্স্ট ইয়ারে কোন সময় পড়েছিল? ফার্স্ট ইয়ারে এলিজাবেথান পিরিয়ডে এডমান্ড স্পেন্সারের সম্পর্কে পড়েছিল। ঠিক আছে? তার মানে এডমান্ড স্পেন্সার একজন এলিজাবেথান পোয়েট। ওকে, তারপর হচ্ছে জন ডান, তারপর হচ্ছে তোমার কি জানো, ভুলে গেছি, আহ যাই হোক, জন ডান, তারপর হচ্ছে তোমার ওই যে ইয়া লিখছে, আচ্ছা মনে করতে পারতেছি না। সো এরকম করে প্রত্যেকটা রাইটারের নাম প্লাস রাইটিং এর নামটা তোমরা একটু মেমোরাইজ করে রাখবা, যাতে করে যে কোনো ক্লাসে আসলে রাইটারের নাম নিয়ে তোমাকে প্রবলেম করতে না হয়। আর আরেকটা জিনিস তোমরা জানো, তোমরা যখন একটা ব্রড কোশ্চেন লেখো, তোমরা যে কতবার ওই ব্রড কোশ্চেনের রাইটারের নাম লিখো এবং ওই রাইটিং এর নাম লিখো, এটার কোনো হিসাব থাকে না। ঠিক আছে? এই যতবারই রাইটার এবং রাইটিং এর নাম লিখো, প্রত্যেকবার তোমার এটা নিখুঁত হওয়া দরকার। কারণ নিখুঁত ভাবে রাইটার এবং রাইটিং এর নাম যদি না লিখো, তুমি যত ভালো রাইটিংই লিখো না কেন, ওই রাইটিং এর ইভালুয়েশন অনেক বাজেভাবে করা হয়। ঠিক আছে? তার মানে
তোমাদের অবশ্যই রাইটার এবং রাইটিং এর নাম এটা কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে? তো সেনেকার পাশে সবসময় লিখে রাখবা রিভেঞ্জ ট্র্যাজেডি। তো হোয়াট ইজ রিভেঞ্জ ট্র্যাজেডি অথবা রিভেঞ্জ ট্র্যাজেডি নিয়ে তোমাদের যদি দুই ধরনের কোশ্চেন আসে, এটা হলো গতবার যদি ব্রড না আসে এবার ব্রড আসবে, গতবার যদি ব্রড আসে এবার শর্ট আসবে, কারণ এটাই হয়ে থাকে, কারণ রিভেঞ্জ ট্র্যাজেডিটা আসে। তো তোমরা কি আমাকে বলতে পারো, কেউ কি জানো যে তোমাদের আরেকটা রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, সেটা কোন ট্র্যাজেডি? কেউ বলতে পারবা? তোমার আরেকটা রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, সেটা কোন ট্র্যাজেডি? ম্যাকবেথ নাকি? না। ট্রাই করো, একটু রেসপন্স চাই সবার থেকে। আচ্ছা, সিদরাতুল মুনতাহা তুমি লাস্ট ক্লাসে ছিল, বলতো তুমি যে কোন ট্র্যাজেডিটা রিভেঞ্জ ট্র্যাজেডি তোমাদের, এক্সেপশন অফ ফাইড্রা, এক্সেপশন অফ ফাইড্রা কোন ট্র্যাজেডিটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি? সুজয় বলো তো। বলতে পারছো না কেউ? হুম। ম্যাকবেথ ভাইয়া। না, হয় নাই, মিডিয়া হয় নাই, সবাই লিখো। ম্যাকবেথ ভাইয়া। না, ম্যাকবেথ না। দা ডাচেস অফ মালফি। মাই লাস্ট ড্রেসেস। লাস্ট ডাচেস না, মাই লাস্ট ডাচেস এই তোমাদের তোমাদের কি কোনো ট্র্যাজেডি আছে? মাই লাস্ট ডাচেস হচ্ছে কবিতা। দ্য ডাচেস অফ মালফি, ঠিক আছে, এটা তোমাদের আহ সরি ভাই, আমি শুনি নাই এই জন্য। এটা হলো তোমার 301 এর কোর্স এলিজাবেথান ড্রামা, তার মানে তোমার এলিজাবেথান ড্রামাতে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, আর এটা হচ্ছে 306 ক্লাসিক্স ইন ট্রান্সলেশন একটা রিভেঞ্জ ট্র্যাজেডি আছে। তার মানে তোমাকে অবশ্যই রিভেঞ্জ ট্র্যাজেডির সংজ্ঞাটা শিখে রাখতে হবে। তাহলে আমরা আসলে একটু ছোট করে রিভেঞ্জ ট্র্যাজেডি সম্পর্কে জানি। তাহলে Seneca Phaedra has the main elements of revenge tragedy, even though it is also a love tragedy. যদিও এই ট্র্যাজেডির একটা প্রেমের গল্প, বাট এইটা কিন্তু একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, ঠিক আছে? কেন? বলছে ইন দ্য প্লে ফাইড্রা দ্য ওয়াইফ অফ থেসিয়াস, থেসিয়াসের যে ওয়াইফ ছিল ফাইড্রা, এগুলো আমরা কিন্তু পরবর্তীতে ডিটেলস জানবো, ফলস ইন লাভ উইথ হার স্টেপসন, তার সৎ সন্তানের সাথে ভালোবাসার সম্পর্কে জড়াই, যার নাম হলো হিপোলিটাস। হিপোলিটাস আজকে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার। ওয়েন হি রিজেক্টস হার, যখন হিপোলিটাস তাকে রিজেক্ট করেছে, সে লাইস অ্যান্ড সেইস দ্যাট হি ট্রাই টু অ্যাটাক হার, এবং সে তাকে অ্যাটাক করতে চায়। থিসিয়াস ফুল অফ অ্যাঙ্গার কলস অন দ্য গড অফ নেপচুন, নেপচুনের গডকে ডাকে, ঠিক আছে, তো পানিশ হিপোলিটাস, হিপোলিটাসকে পানিশ করতে। তো গড তার কথা শুনে এবং হিপোলিটাস মারা যায়, এবং এইটা শুনে বা হিপোলিটাস মারা যাওয়ার পরে ফাইডরা তার ভুল বুঝতে পারে এবং সে তার নিজের গিল্টিতে সে নিজেও মারা যায়। এখন ভাইয়া, আপনি রিবেন ট্র্যাজেডি না বলে আমাদেরকে কেন গল্প শোনাচ্ছেন? গল্পটা শোনানোর এটাই কারণ হলো যে দেখো, এই এই নাটকটায় যখন কোনো নাটকে, তাহলে রিভেঞ্জ ট্র্যাজেডির প্রথম শর্ত হলো, তোমরা মনে রাখবা, রিভেঞ্জ ট্র্যাজেডির লাস্টে কোনো ক্যারেক্টার থাকে না। মানে যখন নাটকটা শেষ হবে, ওইখানে জাস্ট কেউ থাকবে না, সবাই কোনো না কোনো ভাবে মারা যাবে, অথবা কোনো না কোনো ভাবে পাগল হয়ে যাবে, ঠিক আছে? মানে কোন একটা সুস্থ মস্তিষ্কের আর কোনো ক্যারেক্টার থাকবে না। তার মানে রিভেঞ্জ ট্র্যাজেডির কোনো কি কন্ডিশন বলো তো সবাই, কে বলো, বুঝতে পারছো সবাই? যে রিভেঞ্জ ট্র্যাজেডির শেষে, রিভেঞ্জ ট্র্যাজেডি নাটকের শেষে কেউ থাকবে না, তার মানে সবাই ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? একজনের রিভেঞ্জ আরেকজন মারবে হয়তোবা, অথবা আরেকজনের রিভেঞ্জ আরেকজন মারবে, অথবা নিরীহ মানুষ মারা যাবে, এবং অথবা সেই নিরীহ মানুষের পানিশমেন্ট কোনো গড দিবে। বুঝতে পারছো সবাই এখানে কি বলতে চাইছে রিভেঞ্জ ট্র্যাজেডিতে? তার মানে রিভেঞ্জ ট্র্যাজেডির মেইন ফাংশনটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ রিভেঞ্জ ট্র্যাজেডি? দ্যাট দেয়ার ইজ নো ক্যারেক্টার উইল বি অ্যাভেলেবল আফটার দ্য এন্ড অফ দ্য প্লে। তাহলে আমরা জানি যে ট্র্যাজেডি একটা বিয়োগান্তক নাটক, সেখানে কোনো শেষটা হয় খুব দুঃখ কষ্ট দিয়ে, আর রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে আরো দুঃখ দুঃখ বিয়োগান্তক নাটক, যেখানে হয়তোবা তোমার একটা স্বস্তির জায়গা থাকতে পারে,
যে লাইক তুমি কারো একটা জিনিস তোমাকে ট্রাজিক হইলেও তুমি কি ওই যে যে খারাপ কাজটা করছে সে কোনো না কোনো ভাবে পানিশমেন্ট পাচ্ছে, বাট আলটিমেটলি কি এখানে কোনো ক্যারেক্টারই অ্যাভেলেবেল থাকছে না, নাটকে কোনো ক্যারেক্টার আর আমি পাচ্ছি না, কারণ সবাই কোনো না কোনো ভাবে মারা গেছে। ঠিক সেম ভাবে দ্য ডাচেস অফ মালফি, তোমরা যদি এই নাটকটাও পড়ো, সো আমি এই দুইটাকে একসাথে করে রাখার কারণ হচ্ছে কারণ এটা থেকেও তুমি যেন এইটার কনসেপ্টটা পাও। ঠিক আছে, সিমিলারলি দ্য ডাচেস অফ মালফিতেও তুমি নাটকটা যদি কেউ এখানে পড়ে থাকো, তোমরা আমার আমার জানা মতে আমি যতটুকু বুঝতে পারছি, তোমাদের সাথে ডিসকাস করে তোমরা কেউ পড়ো নাই, আজকে বাসায় গিয়ে দেখবা, বাসায় আমি ক্লাস করার পরে তুমি দেখবা যে দ্য ডাচেস অফ মালফিতে কোনো ক্যারেক্টার প্রেজেন্ট নাই। আফটার দ্য এন্ড অফ দ্য প্লে দেয়ার ইজ নো ক্যারেক্টার ইজ, কেউ জীবিত নাই, নো ক্যারেক্টার ইজ অ্যালাইভ, তো কেউ জীবিত নাই। ঠিক আছে, তার মানে রিভেঞ্জ ট্র্যাজেডির প্রথম শর্ত হচ্ছে কোনো ক্যারেক্টার থাকবে না। তারপরে কি কন্ডিশন হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডিতে? ওকে, রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে আইদার আইদার কোনো পার্সন রিভেঞ্জ নিবে, নয়তো গড রিভেঞ্জ নিবে, নয়তো যে কোনো ওয়েতে যে পানিশ করে বা যে রিভেঞ্জ যে অকারেন্স করে বা ফল্ট করে সে মারা যাবে। তার মানে 2 নম্বর কন্ডিশন কি এই ট্র্যাজেডিতে? যে কোনো একটা সিচুয়েশনে মারা যাবে। তার মানে রিভেঞ্জ ট্র্যাজেডি আমরা ব্যাক অন থেকে পড়েছি, রিভেঞ্জ ইজ আ ওয়াইল্ড কাইন্ড অফ জাস্টিস, বাট এখানে এই জাস্টিসটা দেখা যায় আফটার দ্য এন্ড অফ দ্য প্লে দেয়ার ইজ নো ক্যারেক্টার ইজ অ্যালাইভ, কোনো ক্যারেক্টারই থাকে না জীবিত, সব ক্যারেক্টারই কোনো না কোনো ভাবে মারা যায়। তো আসলে এবার দেখি এই রাইটিংটা লেখা হয়েছে বিফোর 15 সি, জেনারি হচ্ছে এটা হচ্ছে ট্র্যাজেডি, অবশ্যই ট্র্যাজেডি, রোমান ট্র্যাজেডি, পাবলিশড ইন ফার্স্ট সেঞ্চুরি, এটা তো তোমরা ফার্স্ট সেঞ্চুরি বলতে পারো। টাইম সেটিং হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি। আচ্ছা, প্লেস সেটিং হচ্ছে অ্যাথেন্স। অ্যাথেন্স কোথায় বলো তো? যারা ইলিয়াড করেছো তারা জানতে পারো অ্যাথেন্সটা এখন অ্যাথেন্সটা কোথায় বলো, মারিয়া বলো অ্যাথেন্সটা কোথায়? শিফা বলো অ্যাথেন্স কোথায়? গ্রিক। গ্রিক, ভেরি গুড। নিবেদিতা, ভেরি গুড, গ্রিক। তাহলে এটা একটা গ্রিক অথবা রোমান ট্র্যাজেডি বলতে পারো। ওকে, আচ্ছা, এটা কি কি থিম রয়েছে? নাম্বার 1, লাস্ট। লাস্ট মানে কি? দেখ, প্রত্যেকটা থিম নিয়ে আমি কথা বলবো। নাম্বার 1 হচ্ছে লাস্ট। লাস্ট মানে হচ্ছে লাইক লালসা, মানে ফিজিক্যাল ডিজায়ার বলতে বোঝায়। ঠিক আছে, তো তোমরা অ্যাডাল্ট, বাট এটা কোনো ফাইজলাম ইস্যু না। এটা আমরা যখন পড়বো তখন লিটারেচার বোঝার জন্য আমাদের অনেক কিছুই অনেক শুনতে হইতে পারে, সো এটা নিয়ে কোনো আমরা ডিসকাশনে যাব না। সো লাস্ট মানে কি? কোনো একটা মানুষের ফিজিক্যাল ডিজায়ার হইতে পারে অন্য একজন মানুষের উপর। ঠিক আছে, তো সেই ডিজায়ারটা কি খুবই ইনহিউম্যানই হয়ে থাকে। তোমরা কয়েকদিন আগে গুলশান একটা ঘটনা শুনছো। ঠিক আছে, সিমিলারলি এরকম অনেক অনেক ঘটনা হয়ে থাকে। ঠিক গুলশানের ঘটনার মতোই এখানে ফাইটরা আমাদের সেই ক্যারেক্টার, যে কিনা হিপোলিটাসকে যদিও টর্চার করে নাই, বাট সে কন্টিনিউয়াসলি তাকে ব্রেইন ওয়াশ করছে টু ফল ইন লাভ। তো অ্যাজ আমরা এই নাটকে দেখবো যে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার হিপোলিটাস অলরেডি অলরেডি কি সে একজন মিসোজিনিস্ট। মিসওজেনিস্ট মানে হচ্ছে নারী বিদ্বেষী। তোমরা এটাকে ফেমিনিস্টের অপোজিট বলতে পারো। মিসোজিনিস্ট মানে নারী বিদ্বেষী, যে পুরুষ কখনো নারীদের পছন্দ করে না। ঠিক আছে, তার মানে এই সময় এটা প্রায় 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 করা কথা হয় যে ইজ হিপোলিটাস অ্যাজ এ মিসোগিনিস্ট? অফকোর্স হিপোলিটাস ইজ এ মিসোজেনিস্ট। তো মিসোজেনিস্ট মানে হচ্ছে যে নারীদের সংস্পর্শ পছন্দ করে না। ঠিক আছে, তো লাস্ট, তার মানে এইটাতে আমরা দেখবো যে আমাদের ফাইটরা যে সেন্ট্রাল ক্যারেক্টার, সে কি করে, তার শি ফলস ইন লাভ উইথ হার স্টেপ সন ইজ হিপোলিটাস। যদিও রাজা থেসিয়াসের পুত্র ছেলে হচ্ছে হিপোলিটাস, তাও সে স্টেপ মম হয়ে তার সন্তানকে বা স্টেপ সানকে সে লাভের প্রপোজাল দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, তো সো এটা তো আমরা বলতেই পারো যে সেটা তার লার্জ থেকে দিয়েছে। ওকে, তারপর হচ্ছে প্যাশন। রিভেঞ্জটা পরে আসতেছি। প্যাশন, প্যাশনটাও লাস্টের সাথে যায়, মানে আমাদের আসলে ইচ্ছা কি, আমাদের মনের কামনা কি। তো তার সেই অ্যাকচুয়ালি ফাইটটা প্যাশনেটলি লাভস হার সন। ঠিক আছে, আর হিপোলিটাস টোটালি এখান থেকে অনেক বেশি আলাদা ছিল।
তারপর সেক্স অ্যান্ড রিলিজিয়ন, এখানে কি রিলিজিয়নের বিশ্বাসও হিপোলিটাসের মধ্যে আমরা দেখতে পাই। দ্যাটস ওয়াই সে তার স্টেপ মামকে ডিনাই করে। ঠিক আছে, তো আচ্ছা তাহলে এবার দেখি আমরা হিপোলিটাস। হিপোলিটাস কি সন অফ থেসিয়াস এবং স্টেপ সন অফ ফাইড্রা। থেসিয়াসকে কিং অফ অ্যাথেন্স, এই অ্যাথেন্স যে নগর, এই অ্যাথেন্স নগরের রাজা হচ্ছে থেসিয়াস, অ্যান্ড ফাদার অফ হিপোলিটাস অ্যান্ড হাজবেন্ড অফ ফাইড্রা। সে হিপোলিটাসের বাবা এবং ফাইড্রার কি হাজবেন্ড। ইনোনি, ইনোনি হচ্ছে ফাইড্রাস নার্স। তো এখানে ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার যে হচ্ছে ইনোনি, যে কিনা নার্স, যে কিনা সেন্ট্রাল রোল প্লে করে। ঠিক আছে, তো আমরা এই নার্সকে দেখবো, তোমরা দেখবা যে কোনো একটা রাজনৈতিক নেতা যত না আহ, আকাম করে বা যত না সে ক্রাইমের সাথে আহ, আহ, জড়িত হয়ে থাকে, তার থেকেও বেশি জড়িত হয় কারা বলতো? তার দলের বা সেই রাজনৈতিক দলের কি জুনিয়র কর্মকর্তারা বা কর্মচারীরা। ঠিক আছে, তো এটা কি তোমরা দেখছো না? তো সিমিলার ওয়েতে এই ইনোনি হচ্ছে ফাইড্রার সেবিকা অথবা ফাইড্রার নার্স। তো ফাইড্রার যত রকমের আহ ইয়া আছে, লাস্টফুল ডিজায়ার আছে, সবকিছুর সাক্ষী হচ্ছে ইনোনি। তার মানে ইনোনিকে ধরলে কিন্তু তুমি ফাইড্রার সব কিছু পেয়ে যাচ্ছ। আচ্ছা, হিপোলিটাস ফলস ইন লাভ উইথ হার অ্যারিসিয়া, বাট এটাকে আমরা খুব একটা নাটকে দেখি না। তার মানে ক্যারেক্টার সম্পর্কে ক্লিয়ার সবাই? আমরা কি তাহলে ডিটেলসে যাব? রেসপন্স করো, কারোর ক্যারেক্টার নিয়ে ঝামেলা থাকলে বা থিম নিয়ে ঝামেলা থাকলে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের কোশ্চেন অ্যাকসেপ্ট করব। কারো কোনো ক্যারেক্টার নিয়ে কোশ্চেন নিয়ে, ক্যারেক্টার নিয়ে, ফাংশন নিয়ে কোশ্চেন থাকলে ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। বাকিরা প্লিজ ক্লাসে সবাই একটু তোমাদের মাইক অন করে মাঝে মাঝে তোমাদের অপিনিয়ন অথবা তোমাদের ক্লাসে কোনো কিছু প্রবলেম হলে জানাবা। ঠিক আছে, সো মাইক ইজ নট ডিসঅ্যালাউড। থিমস আরেকবার, ওকে। ওকে, থিমস হলো ফার্স্ট অফ অল লাস্ট এন্ড প্যাশন, এই দুটাকে একসাথে করে পড়বা। তার মানে লাস্টফুল এন্ড প্যাশনেট মহিলা হচ্ছে ফাইড্রা, যে কিনা কিং থিসিয়াসের ওয়াইফ, যে কিনা বাণিজ্যতে গিয়েছে। হি ইজ নট প্রেজেন্ট ইন দা কিংডম, সে ওইখানে ছিল না সেই সময়ে। সেই তার মধ্যে লাস্টফুল এবং প্যাশনেট লাভ জেগে ওঠে কার উপর? তার ছেলের উপর, স্টেপ সানের উপর। তো এই এই প্যাশনেট লাভ সে প্রকাশ করেছে, সেই হিপোলিটাসকে ডিরেক্টলি প্রপোজাল দেয় এবং হিপোলিটাসও তাকে ডিরেক্টলি রিজেক্ট করে দেয়। ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে সেক্সুয়াল এন্ড রিলিজিয়াস, এটা একটু পরে আসি। তারপর হচ্ছে রিভেঞ্জ, যখন সে এইগুলো রিজেক্ট করে দেয় তখন তখন কি সে খুবই রাগান্বিত হয়। আমি জানি ধরো ছেলেরা কিন্তু রিজেক্ট পাইছে, তোমাদের মধ্যে যারা আসো, তোমরা তো মেয়েরা আসো অনেকেই, তো তোমরা তোমরা তো টোটালি কেউ না কেউ প্রপোজাল পাইছো। তো মেয়েরা, ছেলেরা যদি প্রপোজাল রিজেক্টেড হয়, কোনো ছেলেদের যদি প্রপোজাল রিজেক্টেড হয়, সে কিন্তু ব্যর্থ প্রেমিকের মতো কয়েকদিন কষ্ট মষ্ট কাটায় আরেকটা মেয়েকে প্রপোজ দেয়, বাট ওই মেয়েটার খুব সহজে হার্ম করে না। ঠিক আছে, কিন্তু মেয়েরা এটা হচ্ছে খুবই খুবই, এটা আমি দেখছি যে ইন কেস অফ কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজাল রিজেক্ট করে দেয়, ওই মেয়েটা ওই ছেলেটা 14 গোষ্ঠী উঠে ছাইড়া দেয়। ঠিক আছে, তো এটা কিন্তু হয়, তোমাদের ভিন্ন মত থাকতেই পারে, বাট এই নাটকে আমরা এই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কি সেক্স অ্যান্ড রিলিজিয়ন। তো এখানে কি হিপোলিটাস খুব রিলিজিয়াস পার্সন থাকে, অপর অপর দিকে সেক্সটা যায় কার সাথে? ফাইড্রার সাথে। এবার আসো আমরা টোটালি ডিসকাস করি একদম ফার্স্ট, ভেরি ফার্স্ট সিনে, থেসিয়াস জার্নি টু দ্য আন্ডারওয়ার্ল্ড এন্ড হিজ রিটার্ন। আচ্ছা, ফাইড্রা ইজ এ রিভেঞ্জ ট্রাজেডি, আগেই বলেছি। দ্য প্লে বিগিনস উইথ থেসিয়াস অথবা ফাইড্রার হাজবেন্ড গোয়িং টু দ্য আন্ডারওয়ার্ল্ড 4 years ago, মানে প্রায় 4 বছর হয়ে গেছে একটা নারী যার স্বামী নাই। ঠিক আছে, তো সে কি 4 বছর হয়ে গেছে সে আর নাই, সে কোথায় গেছে? সে যুদ্ধে গেছে বা একটা, সে আন্ডারওয়ার্ল্ডে গেছে টু হিজ হেল্প হিজ ফ্রেন্ড প্রীথিয়াস
কিডন্যাপ পার্সিফনি অথবা প্লেটোস ওয়াইফ। তার ফ্রেন্ড দেখো পৃথিবাস, যে কিনা পার্সিফনি প্লুটোস ওয়াইফের দ্বারা কি হয়েছে, কিডন্যাপড হয়েছে। বাট থেসিয়াস ডাজ নট, উঠে দাও, Theseus does not come back from the underworld after 4 years. 4 বছর অতিবাহিত হওয়ার পরেও থেসিয়াস কি করে নাই, কাম ব্যাক করে নাই। তার মানে এই নাটকটা শুরু হয় কিভাবে, শুরু হয় আমরা দেখব যে আমাদের যে কিং মহোদয়, সে থেসিয়াস সাহেব, সে কিনা একটা মহৎ কাজে গিয়েছে। তোমরা তো জানো গ্রিকদের কাছে তাদের লাইফ, তাদের ফ্যামিলি, তাদের লাভ, সবকিছুর ঊর্ধ্বে তাদের কি, তাদের অ্যাডভেঞ্চার লাইফ এবং ফায়ার। বুঝছো? তার মানে আমরা কি করছি তাহলে, ফার্স্ট ফার্স্ট টাইপে আমাদের যে কিং মহোদয়, সে কি চলে গেছে কোথায়, আন্ডারওয়ার্ল্ডে। ঠিক আছে, এই আন্ডারওয়ার্ল্ড কথাটা মার্ক করে রাখবা, কারণ এই আন্ডারওয়ার্ল্ড কথাটা আমরা আবার পড়বো হচ্ছে দ্য ফ্রগস এ। ঠিক আছে, দ্য ফ্রগেও আমরা দেখব যে আমাদের আরেকটা গড, ঠিক আছে, সে কিনা ডাইনিসাস, সে কিনা আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছে। ঠিক আছে, তো আন্ডারওয়ার্ল্ড মানে একটা জায়গা। তো তোমাদের প্রশ্ন হয় না আন্ডারওয়ার্ল্ডটা কোথায়, কেউ বলতে পারবে এই আন্ডারওয়ার্ল্ডটা কোথায়? বলো তো কেউ, আন্ডারওয়ার্ল্ডটা কি কেউ জানো? আমি কিন্তু পরে চলে যেতে পারতাম, তোমরা কেউ কোশ্চেনও করতে না। অলরেডি আমি এটা তোমার বুঝা দিছি, তুমি বলছো তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা বুঝছো বলতা, কিন্তু আন্ডারওয়ার্ল্ডটা কোথায় এটা কিন্তু কেউ জানতা না। হয়তো বা পরীক্ষা হলে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল না। বাট আমরা যখন লিটারেচারের প্রপার মজাটা বুঝতে চাইবো, তখন কি আমাদের কোশ্চেন করতে হবে। সো আমি তোমাদের মধ্যে কেউ একজন মাইক অন করো, যার সাথে আমি কথা বলে আন্ডারওয়ার্ল্ডটা বুঝাবো। কে অন করবে? হ্যালো। বলেন। আচ্ছা, আন্ডারওয়ার্ল্ড, ধরো তুমি মৃত, তুমি মারা গিয়েছো। ঠিক আছে, তোমার কোনোভাবেই ফিরে আসা রাস্তা নেই। ঠিক আছে, আচ্ছা, তো মারা গেলে তুমি কোথায় যাবা? গ্রেভে যাব। গ্রেভে যাও, গ্রেভ। ওকে, আচ্ছা। গ্রিকরা মনে করতো যে গ্রেভ এবং তাদের পানিশমেন্টের জায়গাটা সেম। তার মানে তুমি যদি কাউকে ধরো, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে রাখে সেই জায়গাটা, আর তুমি মৃত হওয়ার পরে যে জায়গাটা থাকবা, সেই জায়গাটা সেম জায়গা। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পার্সিফনি, পার্সিফনি হচ্ছে প্লুটোস ওয়াইফ, যে কিনা যে কিনা একজন দার্শনিকের ওয়াইফ, যার কিন্তু আন্ডারওয়ার্ল্ডে থাকার কথা ছিল না। সেও কি কোনো না কোনো ভাবে আন্ডারওয়ার্ল্ডে। তার মানে আন্ডারওয়ার্ল্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে মৃতদেরকে ফিরিয়ে আনা যায়, অথবা কিডন্যাপারদের থেকে কিডন্যাপড মানুষকে ফিরিয়ে আনা হয়। ঠিক আছে, তার মানে আন্ডারওয়ার্ল্ড কি সবাই ক্লিয়ার তোমরা? তার মানে আন্ডারওয়ার্ল্ড হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে অনেকটা গ্রেভের সাথে তোমরা কম্পেয়ার করতে পারো। ভাইয়া ওই যে আহ বাংলা সিনেমায় বললো না, বলতেছিল যে আন্ডারওয়ার্ল্ডে ডন, তাহলে ওটা কিভাবে মিন করে ওটা? ওই আন্ডারওয়ার্ল্ডটা আলাদা, ওই আন্ডারওয়ার্ল্ড হচ্ছে জীবিত আন্ডারওয়ার্ল্ড। ঠিক আছে, যেমন লাইক তারা খুব গুপ্ত ভাবে থাকে। ঠিক আছে, লাইক তোমাদের খুব গুপ্ত ভাবে থাকে, মানে এমন একটা জায়গায় থাকে যেখানে কেউ পৌঁছাইতে পারে না, এটা বোঝায়। ঠিক এইখানেও আর কি ওই আন্ডারওয়ার্ল্ড ওয়ান কাইন্ড অফ সিমিলি, মানে এইখানে তো কেউ ওইভাবে পৌঁছাইতে পারার কথা না আন্ডারওয়ার্ল্ডে। বাট যারা গ্রেট কিং, গ্রেট ওয়ারিয়র, অথবা যারা গ্রেট গড, তোমরা তো জানো এখানে তোমরা এই ক্লাস ট্রান্সলেশন পড়ছো কিনা আগে জানি না, এটা কথা বলে রাখি, গ্রিক ট্রান্সলেশনে গড এন্ড গডেসরা টোটালি মানুষের সাথে ইন্টার কানেক্টেড। তোমার আমার গড কখনো কিন্তু মানুষের সাথে কথা বলে না, মানুষের সাথে কোনো ক্রিয়াকলাপে ইংগেজ থাকে না, কিন্তু গ্রিক গড অ্যান্ড গডেসরা কিন্তু মানুষের সাথে খুবই ডিপলি এঙ্গেজড। ঠিক আছে,
তো আসলে এবার ফাইড্রাস উইকনেস ফর ইকুইটাস ইট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিম, যেইখানে আমাদের নাটকটার ঘটনা বা নাটকটা ডেভেলপ হয়েছে। তো একটা নারী স্বামী ছাড়া প্রায় 4 বছর কাটাইছে। সো এই সময় তার প্রতি তার অন্য কারোর প্রতি কিন্তু প্যাশন হওয়াটা অস্বাভাবিক কিছু না, বাট তার অন্য কাউকে চুজ করা উচিত ছিল। ফাইড্রা ফিলস ভেরি লনলি। হিপোলিটাস দ্য সন অফ থেসিয়াস ফাইড্রাস স্টেপসন লাভস টু হান্ট। অন্যদিকে ফাইড্রার যে সৎ সন্তান বা হিপোলিটাস ছিলেন, সে কি করত? সে অনেক বেশি হান্টিং করতে পছন্দ করতো, বনে বনে শিকার করতে পছন্দ করতো, বাসায় থাকতে খুব একটা ভালো লাগতো না, ঠিক আছে? তো সে কি করতো, তার কোনো নারীদেরকেও ভালো লাগতো না, ব্রাদার তার কি ভালো লাগতো? বনে বনে হান্টিং করাটা। হি প্রিফার্স দ্য ফরেস্ট এন্ড নেচার টু দ্য প্যালেস। সে ফরেস্টকে বেশি প্রেফার করত, কিসের থেকে? রাজ্যের থেকে। রাজ্যের যে প্লেস দুর্গ ছিল, সেই দুর্গের থেকে সে স্বর্গকে এবং প্রকৃতিকে বেশি প্রাধান্য দিত। হি ওরশিপস আ গডেস, ডায়ানা। সে একজন গডিসকেই সে বেশি ভক্ত ছিল, একজন গডিসের। সে হচ্ছে ডায়ানা, যাকে বলা হয় দ্য গডিস অফ হান্ট, শিকারের দেবী। ফর হেল্প ইন হান্টিং, কি হান্টিং করার জন্য। আফটার হিপোলিটাস লিভস দ্য প্যালেস টু হান্ট, যখন হিপোলিটাস কি করলো, তার এই রাজত্ব ছেড়ে দিল কি করতে? শিকারের জন্য। ফাইড্রা বিকামস ভেরি ডিপ্রেস, ফাইড্রা অনেক বেশি মনোক্ষুণ্ণ হইল। হার নার্স আস্কস হার হোয়াট ইজ রং উইথ হার। তার নার্স তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে ম্যাডাম? Phaedra then says that she has fallen in love with Hippolytus in Theseus' absence. তার হাজবেন্ডের অ্যাবসেন্সে, অবর্তমানে সে তার সন্তান হিপোলিটাসের উপর প্রেমে পড়ে গিয়েছে। দ্য স্টোরি অফ ফাইড্রাস মাদার। আচ্ছা, এই ঘটনায় আমরা ফাইড্রার মাকে আমরা কখনোই দেখবো না। মানে ফাইড্রা তো একটা বিস্ট ক্যারেক্টার, মানে যে নারী নিজের ছেলের প্রতি আকৃষ্ট হতে পারে, তার মতো বিস্ট মানুষ হইতে পারে না। তো এই বিস্টটা তার কিন্তু এমনি এমনি আসেনি, তার জেনেটিক্যালি আসছে, ঠিক আছে? এই ঘটনাটা বোঝার জন্য রাইটার কি করছে? ফাইড্রার মায়ের সম্পর্কে বর্ণনা দিচ্ছে। তোমাদের কিন্তু অনেক সময় শর্ট নোটস আসে, রাইট ডাউন অ্যাবাউট ফাইড্রাস মাদার, ঠিক আছে? সবাই এটা একটু মার্ক করে রাখবা। তো ফাইডার মাদার ছিল এরকম একজন মহিলা, যার যে কিনা স্বাভাবিক মানুষ ছিল না। এটা যদি সে মানুষ হয়, তার হাফ ছিল একটা বুল, একটা ষাঁড়, আর হাফ ছিল একটা আরেকটা সাইডে, ঠিক আছে? সরি, তার 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 দুইটা সাইড ছিল, তার একটা হাফ ম্যান ছিল এবং হাফ বুল ছিল, ঠিক আছে? এবং সে কি একটা বুলের সাথে ফিজিক্যাল সম্পর্ক করে, ঠিক আছে? যেহেতু সে অলরেডি অলমোস্ট একটা বুল, হাফ বুল, ঠিক আছে? এবং তার যে আহ, এবং এই রেজাল্টের কারণে তার একটা মনস্টার হয়, যার কি হাফ ম্যান এবং হাফ বুল হয়। থেসিয়াস হিমসেলফ কিল দ্য মনস্টার। থেসিয়াস কি ওই মনস্টারকে বা ফাইডার যে ভাই ছিল তাকে মেরে ফেলে। ফাইডার সেজ শি ইজ দ্য ভিকটিম অফ ভেনাস কার্স। ফাইডার রাজাকে বলেছিল যে সে ভেনাস, তোমরা ভেনাস জানো, অ্যাফ্রোদিতি, যে প্রেমের দেবী, সে তার অভিশাপে এই অবস্থায় আছে, অভিশপ্ত অবস্থায় আছে। ভেনাস অ্যান্ড মার্স লাভড ইচ আদার হুইচ ইজ রিভিলড বাই অ্যাপোলো অ্যান্ড ফাইডার অ্যানসিস্টার। ফাইডার বলেছে যে ভেনাস এবং মার্স কি একজন আরেকজনকে ভালোবাসে, যেটা প্রকাশ পায় বাই অ্যাপোলো। অ্যাপোলো তাকে এটা বলেছে, এবং ফাইডার্স অ্যানসিস্টার্স। ভেনাস ইজ অ্যাংরি উইথ দেম। এই ভেনাস এবং ভালোবাসার কাহিনীটা তার জানার কারণে ভেনাস তার উপর খুব রাগান্বিত হয়েছে। তার মানে এই টপিকে এসে আমরা অনেকগুলো স্টোরি জানতে পারছি। ফার্স্ট অফ অল আমরা ফাইটার মায়ের সম্পর্কে জানতে পারছি। 2 নাম্বার জানতে পারি ফাইটার মা একটা বুলের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। 3 নাম্বার জানতে পারি যে ফাইড্রা একটা মনস্টার ভাই হয়েছে, যাকে থেসিয়াস কিল করেছে। 4 নাম্বার, ফাইড্রা কি আহ ইয়া ভেনাসের কার্স দ্বারা অভিশপ্ত হয়েছে, কারণ কি ভেনাস এবং মার্স একে অপরকে ভালোবাসতো, তাকে প্রকাশ করা হয়েছে অ্যাপোলো এবং ফাইডার্স এনসিস্টররা তাকে এটা জানিয়েছে। সো ভেনাস অ্যাংরি উইথ দেম, তাদের সবার প্রতি ভেনাস রাগান্বিত হয়েছে। ক্লিয়ার? তো 4টা পয়েন্ট আমরা এটা শেষ করলাম। কারো এখানে কি কোনো টপিকে প্রবলেম আছে? হ্যাঁ,
ওকে, বাকি যেই 3-4টা পয়েম আছে এটা আমরা ক্লাসের বাকি অংশে জানবো, কারণ আমাদের ক্লাসের টাইম শেষ। আমরা এখন ক্লাসটা কেটে বা ক্লাসটা ক্লোজ লিভ নিয়ে আমরা এখন আবার লিংক দিব, কারণ জুমে 40 মিনিট টাইমিং থাকে। ঠিক আছে? সো সবাই যারা যারা ক্লাস করেছো তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিবা।